খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছে আমি জুবায়ের আহমেদ। আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাওফের সদস্য মঞ্জুরুল করিম। আজকে আমরা কথা বলবো ফুটবলের দিনকাল নিয়ে। ভাই আপনাকে স্বাগত। আপনাকে স্বাগতম। ফুটবলের দিনকাল নিয়ে আমরা কথা বলবো আজকে। ফুটবল যখনই আসছে, সময়টাই ফুটবলের। কদিন পরে বিশ্বকাপ। বাংলাদেশ ফুটবলও একটা মিশ্র সময় গিয়েছে। ছেলেদের ফুটবলে আমরা স্যান ম্যারিনোর বিপক্ষে প্রথমবার ইউরোপে গিয়ে জিতলাম। নারী ফুটবলে আমরা দেখলাম সাফে হৃদয় ভঙ্গের গল্প, টানা 3বার চ্যাম্পিয়ন হবো না। অনূর্ধ্ব 23 দলে আবার দেখা গেল মালদ্বীপ থেকে খুব প্রত্যাশার মতো ফলাফল বাংলাদেশ নিয়ে আসতে পারেনি, থার্ড হয়েছে 4 জাতীয় টুর্নামেন্টে। ফুটবলের একটা ব্যস্ত সময় গেল। ফুটবলের এই যে ব্যস্ত সময়, সেটা নিয়ে আলাপ করবো। শুরুতে বাংলাদেশ পুরুষ ফুটবলের কথাতেই আসে। স্যান ম্যারিনোতে গেল, সেখানে একটা ভালো ফল। নতুন কোচ, বাফুফের একজন সদস্য হিসাবে নতুন কোচ যাকে আপনারা নিয়োগ দিয়েছেন টমাস ঢুলি। ঢুলিকে প্রথম দিনে কেমন দেখলেন? বাফুফের ভিতরে এই জয়ের পরে বাফুফের ভিতরে আত্মবিশ্বাসটা কীরকম? ভালো হওয়ারই কথা অবশ্য। না, যে কোনো রেজাল্টই আমাদের কাছে খুবই আমরা সেটাই প্রত্যাশা করি। আসলে একটা ম্যাচ উনি পরিচালনা করেছেন, আরও ওনাকে দেখবেন আমাদের যে ন্যাশনাল যে কমিটি আছে ওনারা আরও বিবেচনায় আনবেন, সেটা আমি প্রত্যাশা করি। কারণ আপনারা জানেন যে আমাদের যে কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা আমাদের যে ন্যাশনাল কমিটি আছে ওনারা করে থাকেন। আমি বেসিক্যালি অন্য কমিটিতে আছি। তারপরও আমি বলবো যে বাংলাদেশ জাতীয় দল যে সেন্ট ম্যারিনোতে গিয়ে ইউরোপের মাটিতে এরকম একটা জয় পেয়েছে, সেটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে মেয়েদের কথা, হ্যাঁ, ফলাফল হতেই পারে। আমরা কিন্তু ফাইনালে গিয়েছি। আপনি যদি চিন্তা করেন, এর আগের 2টা সেশনে কিন্তু ভারত কিন্তু ফাইনালেই যেতে পারেনি। হ্যাঁ, তো এবার আমরা যদি জিততে পারতাম, তাহলে এটা আমাদের হ্যাট্রিক চান্স ছিল, একটা গ্রেট একটা অপরচুনিটি ছিল। তো তারপরও আমরা এই টিমকে সাধুবাদ জানাই। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও আমাদের মন্ত্রী মহোদয় আমিনুল হক সাহেবকে বলেছেন যে প্লেয়ারদের খোঁজখবর নিতে। উনি খোঁজখবর নিয়েছেন এবং হেরে গেলে যে আমরা খোঁজখবর নেব না। তারপরে আমাদের যে সভাপতি আছেন জনাব তাবিজ আওয়াজ সাহেব, উনি কিন্তু খুব ব্যস্ত সময় পার করতেছেন। হ্যাঁ, উনি কিন্তু বেসিক্যালি কথা কম বলেন, কাজ বেশি করেন। আপনারা যদি একটিবার যদি নজর দিয়ে দেখেন যে দিন শেষে কিন্তু ফুটবল ফেডারেশনের সমস্ত পেইনগুলি কিন্তু প্রেসিডেন্টকেই নিতে হয়। সান ম্যারিনোতে টিম গেল, আপনার মালদ্বীপে গেল, তারপরে মেয়েদের টিম গেল, সাপ খেলতে গেল। হ্যাঁ, সব কিছু নিয়ে কিন্তু আমরা কিন্তু খুব টেনশনে ছিলাম যে রেজাল্ট। দিন শেষে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কি চায়? রেজাল্ট চায় ফুটবলের। আলহামদুলিল্লাহ, আমরা এই নতুন কমিটি আসার পরে ফুটবলের যে জাগরণ করেছি, হ্যাঁ, আমি বলবো যে ইটস এ গুড সাইন। বিকজ আপনারা যদি চিন্তা করে দেখেন যে গত কয়টি বছর, যে 15-16 বছরে বলবো আমি, হ্যাঁ, ফুটবলের কিন্তু এত জোয়ার ছিল না। আগে কিন্তু আপনারা দেখেছেন যে দর্শক কিন্তু মাঠে যাতে সেখানে পুরস্কার দেওয়া হতো, লটারি দেওয়া হতো, তারপরে দর্শকদেরকে নেওয়া হতো। আর এখন আমরা বাসায় থাকতে পারি না। কেন? ডিউ টু দিস আমাদের এখন ফুটবলের যে হাইপ আছে, আমরা টিকিটের জন্য বাসায় আমাদেরকে রীতিমতো আত্মীয় স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, আপনাদের লোকজনও বলেন, আমরা টিকিট দিয়ে কুলাইয়া পারতেছে না। তাহলে এটা কি? ফুটবলের একটা জাগরণ। তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে। সেটা ধরে রাখার জন্য আমাদের যে ন্যাশনাল কমিটি আছে ওনারাই সিদ্ধান্ত নেবেন, এই কোচ নাকি এর থেকে আরও বেটার কোচ, সেটা সিদ্ধান্ত নেবেন। আপনি এইমাত্র একটা কথা বললেন, সেই কথাটা সূত্র ধরে এই কোচ নাকি আরও বেটার কোচ। থমাস ডুলির ব্যাপারটা, আপনি যদিও বাফুফের ন্যাশনাল লিগ কমিটিতে, ন্যাশনাল টিমস কমিটিতে সেভাবে যুক্ত নন এই মুহূর্তে, কিন্তু তারপর আপনি বাফুফের একজন সদস্য, সেই হিসাবে এই প্রশ্নটা করতে যাওয়া যে থমাস ডুলিকে যখন নিয়োগটা দেওয়া হলো, তখন আমরা দেখলাম যে থমাস ডুলিকে সেভাবে প্রকাশ্যে আনা হচ্ছে না। থমাস ডুলির সঙ্গে সাংবাদিকদের সঙ্গে, বাংলাদেশের মাটিতে অন্তত সাংবাদিকদের সঙ্গে সেভাবে কোনো ইন্টারাকশন হয়নি। ডুলিকে কি একটু প্রোটেক্ট করতে চাচ্ছেন, নাকি শুরুটা অন্তত পরখ করে নেওয়ার একটা প্রবণতা ছিল? না, আপনি যে কথাটা বলছেন, আপনার এই কথাটার সাথে আমি একমত নয়। আমাদের প্রেসিডেন্ট কিন্তু থমাস ডুলিকে কিন্তু আপনার প্রথম পরিচয় করে দিয়েছে কিন্তু সাংবাদিকদের একটা প্রোগ্রামে, হ্যাঁ, হোটেল সোনারগাঁয়ে। তাহলে এটা তো লুকিয়ে রাখে নাই, উনি তো ওপেন করেছেন। হয়তো উনি সমস্ত সাংবাদিক কনফারেন্সের একটা আয়োজন এখনো পর্যন্ত হয়নি। এটা আমি আপনাকে কি বলছি, আমাদের টাইমটা কি? উনি 5 দিন সময় পেয়েছে। ন্যাশনাল টিমের প্র্যাকটিস করাবে না উনি সাংবাদিক সম্মেলন করবে? উনি 5-6 দিন প্র্যাকটিস করিয়ে উনি একটা টিমকে নিয়ে গেলেন একটা ইউরোপের একটা দেশে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে ইউরোপের মাটিতে গিয়ে
ওইখানে মাঠের সাথে অ্যাডজাস্ট হওয়া, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়া, তারপরে আপনি দেখেন ওই দেশের প্লেয়াররা কাদের সাথে খেলে, অবশ্যই এটা ওরা ইউরোপের কাদের এবং দেশ ওদের বড় না। ফিগার অ্যাডভান্টেজটা আপনি একটু দেখেন আর আমাদের ফিগার অ্যাডভান্টেজটা একটু দেখেন। ফুটবলে কিন্তু একটা শব্দ আছে, কিন্তু ফিগার অ্যাডভান্টেজে কিন্তু একটা বিশাল ব্যাপার। তো সো হ্যাঁ, অবশ্যই আমাদের ন্যাশনাল যে কমিটি আছে তারা অবশ্যই ওনাকে সামনাসামনি আনবেন। টিম এসেছে, রেস্ট নিবে, তারপর সামনে আরও খেলা আছে, আপনারা অবশ্যই ওনাকে সামনাসামনি পাবেন। থমাস ডুলির পারফরমেন্সের পরে বাফুফেতে আপনাদের যারা আপনারা বাফুফের সঙ্গে আছেন তাদের এই ম্যাচের পরে বাফুফেতে আপনাদের প্রতিক্রিয়া কি ছিল, যে আমরা একটা ভালো কোচ পেয়েছি, এই ধরনের সন্তুষ্টি কি বাফুফের অন্দরমহলে ঘোরাফেরা করে কিনা? অবশ্যই এটা হওয়ার কথা। আমরা দেখেছি উনি একটা প্রথম ম্যাচ উনি কন্টিনিউ করেছেন। আমাদের তো আরও অনেক খেলা আছে, হ্যাঁ, সেটা সিদ্ধান্ত টোটালি আমি আপনাকে প্রথমেই বলেছি, সেটা কিন্তু ন্যাশনাল টিম কমিটির সিদ্ধান্তটা নিবে এবং সেখানে কিন্তু ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছেন, আমাদের প্রেসিডেন্ট নিজে আছেন, হ্যাঁ, আরও সিনিয়ররা আছেন, ওনারা দেখবেন, ওনারা বিবেচনা করবেন। আসলে আমাদের ফুটবল ফেডারেশনের যে জিনিসটা, যেমন আমি একটা কমিটির চেয়ারম্যান, আমার এখানে কিন্তু কেউ কিন্তু মাথা ঘামাচ্ছে না, আমার যা কিছু জবাব আমি কিন্তু প্রেসিডেন্টকে দিচ্ছি। ঠিক ন্যাশনাল কমিটিতেও ঠিক তাই, হ্যাঁ, ওনারাই সেটা সিদ্ধান্ত নেবেন। আমরা হয়তো বলতে পারি, কমেন্টস করতে পারি যে না আমার কাছে ভালো লাগছে, এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু এটা ইন অ্যাভারেজ নয়। বাফুফেতে আপনি ন্যাশনাল যে বয়সভিত্তিক যে দলটাতে আছেন, থমাস ডুলিকে যখন আপনি দেখেন, পিটার বাটলারকে যখন দেখেন, তখন কি মনে হয় যে আন্ডার-15, আন্ডার-18 সেখানেও একটা ভালো মানের বিদেশি কোচ যদি আসা হয়, এরকম প্রোফাইলের একজন মানুষ আমরা তার যিনি সহকারী কোচ বোনাফিগলিও, তাকে আমরা দেখেছি যিনি ইউভেন্টাসের মতো একটা টিমের আন্ডার-23-তে কাজ করেছে। আপনার কি মনে হয় যে কখনো কি মনে হয় যে এরকম একটা বিদেশি হাই প্রোফাইল কোচ আমার কমিটিতে ঠিকই আছে, মনে হয় না। আমাদের আলোচনা হয়েছে যে আমাদের যে এজ ভিত্তিক টিমগুলি আছে এগুলিতে আমাদের যদি বিদেশি কোচদেরকে আমরা যদি আরও ইনভলভ করতে পারি, আমাদের দেশীয় যে ভালো কোচ আছে তাদেরকেও যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে আমাদের ফুটবলের কিন্তু একটা পাইপলাইন তৈরি হয়ে যাবে। আপনি আন্ডার-15-এর কথা বলেছেন, তাই না? আপনি কি এই আন্ডার-15-এর যে আমি যে টুর্নামেন্টটা আমি শেষ করেছি 62টি জেলা এবং সেই সাথে বিকেএসপি 63টা টিম নিয়ে, জেলা এবং একটা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি 11টি জোনে। সেই 11টি জোনে কিন্তু 1500 প্লেয়ার অংশগ্রহণ করেছে এবং চূড়ান্ত পর্বে 11টা জোন থেকে 11 জন এবং আয়োজক যে ছিল নোয়াখালী, সেই নোয়াখালী সহ 12টি এই টিম নোয়াখালীতে অংশগ্রহণ করেছিল। টোটাল এই 1500 খেলোয়াড় থেকে আমরা চূড়ান্ত পর্ব নোয়াখালীতে, সেখানেও আমরা কিছু প্লেয়ার আমরা পেয়েছি, যেহেতু নোয়াখালী চূড়ান্ত পর্বে খেলেছে সেখানেও আমরা ভালো প্লেয়ার পেয়েছি। আমরা 1500 খেলোয়াড় থেকে আমরা 128 জন খেলোয়াড়কে আমরা সিলেকশন করেছি। আমরা এখন এদেরকে নিয়ে আমরা কি করব আমরা, এবং এটার জন্য আমাদের প্রেসিডেন্ট আমাকে যেভাবে তাগাদা দিয়েছেন, আমি ওনার সাথে রেসে পারি নাই। উনি যে রেসটা দিয়েছেন আমাকে, সেটা হচ্ছে এই 128 জন প্লেয়ারকে আমরা 3-4টা ভাগ করে আমরা কমলাপুর স্টেডিয়ামে তুলেছি এবং আমরা এই 10 দিন ওদের ট্রায়াল নিয়েছি। আপনি একটাবার চিন্তা করেন, আমরা কিন্তু একদিনের ট্রায়ালে কোনো প্লেয়ারকে আমরা সিলেকশন করি নাই, আমরা 10 দিন ট্রায়াল নিয়ে সেখান থেকে আমরা 34 জন সুপার প্লেয়ারকে আমরা কালেকশন করেছি এবং অচিরেই আমরা কিন্তু এদেরকে দিয়ে আমরা একটা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। এই যে ক্যাম্পটা করছেন, আমরা যে জায়গাটাতে ছিলাম, থমাস ডুলির প্রসঙ্গটা, এরকম এক একটা ক্যাম্পে আপনাদের বিদেশি কোচ, আপনিই বললেন যে বিদেশি কোচের আলোচনা হয়েছে, এই আলোচনার অগ্রগতিটা কত দূর? আমি আপনাকে বলি, সেটা আলোচনাটা হয়েছে এখন, সেটা হয়েছে ধরুন এখন থেকে আরও 15 দিন আগে। আমাদের নেক্সট আরও বোর্ড মিটিং আছে, সেই বোর্ড মিটিংয়ে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমি তো এখন দেখি যে আমাদের মেম্বাররা, ভাইস প্রেসিডেন্টরা যেভাবে ফুটবল ফেডারেশনে ফুটবলকে নিয়ে এত সময় দিচ্ছে, হ্যাঁ, বিগত দিনে এরকম কেউ উইথ প্রেসিডেন্ট সহ আমি অন্তত দেখিনি। তো আমরা সবাই যার যার জায়গা থেকে ভেরি কনসার্ন। তো আচ্ছা, আমরা বাংলাদেশ ফুটবল টিম নিয়ে কথা বলছি। বাংলাদেশ ফুটবল, আপনি একটা জিনিস বললেন যে টিকিট দিয়ে অ্যাকচুয়ালি আপনারা কভার আপ করতে পারছেন না, এত চাহিদা। এই ফুটবলটাকে যখন একটা জোয়ার শুরু হলো, এই যে ইউরোপের কান্ট্রিতে আমরা এখন যাচ্ছি,
বাংলাদেশ ফুটবলের কি আপনি আপনি তো এখন বয়সভিত্তিক টিমের সঙ্গে আছেন, আপনি বাফুফের ফুটবলের সাথে আপনি অনেকভাবে যুক্ত, আপনাকে মনে হয় না যে এই সময়টায় বাফুফের উচিত অ্যাকচুয়ালি সাউথ এশিয়ার যে গণ্ডিটা সেটাকে ছাড়িয়ে একটু মধ্য এশিয়ার দিকে যাওয়া, উজবেকিস্তান কাজাকস্তানের মতো বড় টিমগুলোর সঙ্গে খেলার এখন একটা অভ্যাস করা উচিত? আমরা জানি ইউরোপের বেশ কিছু দল থেকেও বাংলাদেশের সঙ্গে খেলার জন্য প্রস্তাবনা আছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন প্রস্তাবনা আছে, আমি আপনাকে বলি আমাদের কিন্তু এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এই যে আমরা সান মেরিনোতে খেলতে গেলাম, এটা কিন্তু একদিনের প্রোগ্রাম না, কিন্তু এটা আগে থেকে আমাদের কিন্তু ছক আঁকা আছে যে, এবং আমাদের ক্যালেন্ডার করা আছে যে কোথায় 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 আমরা টিমগুলি পাবো। তো সো সেটা নিয়েও আমাদের কাজ চলতেছে। সো আপনারা অচিরেই অনেক কিছু আশা করি দেখতে পাবেন, এবং আরও টিমেও আপনারা, আমাদের ফ্রেন্ডলি ম্যাচ হবে, আমাদের সামনে সাব গেমসও আছে, সেখানেও পাবেন। আমাদের কিন্তু এখন খুব ব্যস্ত সময় যাচ্ছে। ব্যস্ত সময় ফুটবলের একদম একেবারে ওয়ার্ল্ড কাপের যে ব্যাপারটা আছে সেটাতেও যাচ্ছে। ফুটবলের যে ব্যস্ততাটা যাচ্ছে এই সময়টায় আমরা দেখেছি যে পুরুষ দলের পাশাপাশি নারী দলকেও বেশ একটা সাফার করতে হয়েছে। একটা সাফে একটা ভালো সময় গেল বাংলাদেশের, যদিও ফাইনালটা যেতে হয়নি, তারপরও ওভারঅল এটা রানার আপ হওয়াটাকে আমরা খাটো করে দেখতে চাই না কোনোভাবে। নারী ফুটবলেও দেখলাম যে আমাদের কোচ পিটার বাটলার তিনি বলছেন যে তার সময় শেষ হয়ে আসছে। যদিও এই ব্যাপারটা পুরোপুরি আরেকটি ডিপার্টমেন্টের, তারপরও নারী ফুটবলেও কি নতুন কোচের আগমনের সম্ভাবনা নিয়ে কোনো ধরনের আলোচনা বাফুফের বাতাসে আসে না, আমি গতকালকে তো টিম আসলো, গতকালকে আমি ঢাকায় ছিলাম না, আমি ঢাকার বাইরে আমি ছিলাম, আমি চিটাগংয়ে ছিলাম। তো পিটার বাটলার যে কথাটা বলেছে এটা এখনও আমি কিন্তু অফিসিয়ালি আমি জানি না, আমার তো ব্যক্তিগত কাজ থাকতে পারে, তাই না? হ্যাঁ, আর এখন আমাদের যে উমেন্স যে কমিটি আছে সেই সাথে আমাদের প্রেসিডেন্ট তো অল ইন অল সব কিছু, ওনারাই সেটা সিদ্ধান্ত নেবেন। এবং আমাদের প্লেয়াররা যে রানার্স আপ হয়ে আসছে, আমরা কিন্তু চ্যাম্পিয়ন হলে যে আমরা হুমড়ি খেয়ে পড়ি তা না। হ্যাঁ, আমরা কালকে দেখিয়ে দিয়েছি যে আমাদের মেয়েদেরকে কীভাবে সাহস দিতে হয়। হ্যাঁ, এবং ঋতুপর্ণাকে যে বাড়ি করে দেওয়া যে প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু গতকালকে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আমনুল সাহেব সেটা কিন্তু কালকে ব্যাখ্যা দিয়েছেন। তো সো আমরা কাউকে হতাশ করতে চাই না, আমরা যারা খেলে আসে তাদেরকে আমাদের প্রেসিডেন্ট এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের যে কমিটি যারা ছিলেন গতকালকে তাদেরকে কিন্তু যথেষ্ট সাহস জুগিয়েছে যে তোমাদের সামনে আরও সুযোগ আছে। এখন আপনি একটা বার যদি চিন্তা করেন যে ওয়ার্ল্ড কাপে কি সবাই কি এই পরপরে চ্যাম্পিয়ন হয় না? আপনি আমাকে দেখান একটা হ্যাট্রিক দেখান যে ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, যে ব্রাজিল পরপর 3বার হ্যাট্রিক হয়েছে। ইটস এ টাফ। তো সো আপ অ্যান্ড ডাউন ফুটবলে থাকবে, আপ অ্যান্ড ডাউন ফুটবলে থাকবে, এটা ফুটবলেই থাকবে। ফুটবলে একটা এমন একটা খেলা 30 সেকেন্ড আগে এবং 3 সেকেন্ড এমন সময় কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ টিম কিন্তু আমরা গোল খেয়েছি। আমি বলবো এবার আমরা যে এশিয়াতে যে আমরা যে খেলাটা খেলেছি, আমাদের টিমটা ভালো ছিল কিন্তু ভাগ্য আমাদের ফেভারে ছিল না। আমরা কিন্তু 30 সেকেন্ড আগেও কিন্তু গোল খেয়ে কিন্তু আমরা মাঠ থেকে ছিটকে পড়েছি। তো সো ফুটবলে আপ অ্যান্ড ডাউন আছে। তো মেয়েদের এরা গতবার পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছে, এবারও ফাইনালে গিয়েছে, কিন্তু চিন্তা করেন ফাইনালে গিয়েছে। ইনশাল্লাহ আমরা এটাকে আরও আমরা কীভাবে গুছিয়ে সামনে আরও চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের চ্যাম্পিয়ন টার্গেটেই থাকবে। নারী ফুটবলাররা যখন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন তখন তারা একটা জিনিস বলেছেন যে তারা উন্নত মানের মাঠে খেলতে চান। আপনি তৃণমূল ফুটবল দেখেন, আপনি সেই আন্ডার 15টা দেখভাল করছেন, উন্নত মাঠ যে ব্যাপারটা, বাফুফের মাঠের সংকট আমরা জানি, বাফুফে মাঠের জন্য বেশ দৌড়ঝাঁপ করছে, বাফুফের প্রসেস অনেকটা দিন চলছে। বাফুফের কি এই মাঠ সংকটটা কি বাফুফের জন্য খুব প্রবল হয়ে যাচ্ছে কিনা? ফুটবলটাকে আরেকটু বেশি এগিয়ে নেওয়ার জন্য অনেকটাই এগিয়েছে, আরেকটু বেশি এগিয়ে নেওয়া যেত কিনা যদি মাঠটা আমাদের অলরেডি অনেকগুলি আমাদের মাঠের সাথে আমাদের জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ পরিষদের সাথে আমাদের সাথে অলরেডি কথা হয়েছে, আমাদের সাথে ওনাদের সাথে আমরা কিছু মাঠ পেতে যাচ্ছি। আমাদের যে ফার্স্ট কনসার্নটা ছিল যে মাঠকে আমরা বেশ প্রায়োরিটি দিয়েছি। তা আপনারা জানেন যে ঢাকা শহরে কিন্তু মাঠের সংকট আছে। তো সো আমরা এখন এটাকে বিভিন্ন জেলায় বা ইয়েতে আমরা যেন ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, সেজন্য আমরা কিছু স্টেডিয়াম চেয়েছি। আশা করি আমরা অচিরেই ওই স্টেডিয়ামগুলো আমরা যদি ফুটবল ফেডারেশন পেয়ে যাই, হ্যাঁ, আমার মনে হয় না যে ভবিষ্যতে আমাদের ক্যাম্প নিয়ে আর কোনো চিন্তা করতে হবে। আমাদের ক্যাম্পের একটা বড় অংশটাই হয়ে যাচ্ছে যশোরে, আমাদের যে একাডেমি আছে সেই একাডেমিতে ক্যাম্পের একটা বড় অংশটা চলে। কমলাপুর স্টেডিয়াম নিয়েও বাফুফে বেশ দৌড়ঝাঁপ করছে। এই মাঠগুলো অ্যাকচুয়ালি কেন বাফুফে এতদিনও পাচ্ছে না? সেটা কি
এনএসসির সঙ্গে দূরত্ব বেশি নাকি এনএসসির দীর্ঘতার কাজের জটিলতা, কোন জায়গাটার গ্যাপের কারণে অ্যাকচুয়ালি না, মাঠগুলো এখনো ভালো আমাদের হচ্ছে না? আমাদের সাথে এনএসসির সাথে কোনো জটিলতা নাই। হ্যাঁ, আমাদের আমাদের ভাগ্য ভালো যে আমরা একজন খেলোয়াড়, জাতীয় দলের ক্যাপ্টেনকে আমরা ক্রীড়ামন্ত্রী হিসেবে পেয়েছি। উনি এটা নিয়ে যথেষ্ট কাজ করতেছেন এবং উনি কোনো কিছু না করে উনি কালকে সরাসরি উনি ফুটবল ফেডারেশনে চলে আসছেন। হ্যাঁ, তো উনি চাচ্ছেন যে ফুটবলটা যেন এগিয়ে যায় এবং আমরা যেন মাঠগুলি তাড়াতাড়ি পাই। উনি কিন্তু এটা নিয়ে বেশ সোচ্চার। মজুর ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো। এখন মাঠে নিচে একটা বিরতি, ফিরছে একটু পরে। আমাদের সঙ্গে আছেন বাফুফের সদস্য মনজুর করিম। মনজুর ভাই, আমরা একটু আগেই কথা বলছিলাম যে ক্রীড়া প্রতিমন্ত্রী অনেক উদ্যোগী হয়েছেন, বাফুফের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী যাচ্ছেন বাফুফেতে, মেয়েদেরকে উৎসাহ দিচ্ছেন। আপনারা বাফুফে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছিলেন, আমরা সেই বৈঠকটা নিয়ে ছোট্ট একটা জিনিস দেখতে চাই। বাফুফে সেখানে তার ক্যালেন্ডারটা প্রপোজাল করেছিল প্রতিমন্ত্রীর সামনে, আমরা সেটা একটু দেখব, তারপর আপনার সঙ্গে আলোচনায় আসছি। আমরা যদি বাফুফের সঙ্গে সেই জুন 2026 থেকে জুন 2027 পর্যন্ত যে সূচিটা ছিল সেখানটা যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে দেখা যায় যে ঘরোয়া 23টি এবং 47টি আন্তর্জাতিক সূচি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছিল। সাফের আয়োজক হতে বাফুফে বেশ তোড়জোড় করছে, সেপ্টেম্বরে বা নভেম্বরে হবে, যদিও নভেম্বরে নিয়ে গেছে, বাফুফের সূচিতে এখনও সেপ্টেম্বরে আছে। 3টি ভেন্যু আলোচনায় আছে, যথারীতি চট্টগ্রাম, ঢাকা, সিলেট। 2030 সালের এশিয়া এবং ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ শুরু হয়ে যাবে মার্চে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিকল্পনা আমরা শুনতে পেয়েছি এবং কোটি টাকার সুপার কাপ, বাংলাদেশ ফুটবলে বেশ আলোচনায় থাকা একটা জিনিস, সেটা 8 থেকে 22 জানুয়ারি স্লটে সেটাকে আয়োজনের পরিকল্পনা করেছে। তবে সব কিছুর পেছনে যে জিনিসটা আছে, ভেন্যু সংকট কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ বাফুফের সামনে। একটা করে আসতে চাই, সাফের আয়োজন, ভেন্যু সংকট, সাফ আয়োজনের ব্যাপারে বাফুফে কতটা আত্মবিশ্বাসী এবং বাফুফে অ্যাকচুয়ালি সাফ অনেক দিন পরে আবার আয়োজন করতে পারবে কিনা, সে ব্যাপারটা বাফুফে কতটা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাঠের কাজ শেষ হয়ে যাবে জাতীয় স্টেডিয়ামের। তো আমরা আমরা আয়োজক হিসাবে আমরা চাই যে জাতীয় স্টেডিয়ামকে আমরা যে রূপে সাজিয়েছি পূর্বের খেলাগুলি দিয়ে, সাপকেও আমরা সেভাবে সাজিয়ে আমরা এই টুর্নামেন্টটা দিয়ে প্রমাণ করতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুন্দরভাবে একটি টুর্নামেন্ট শেষ করতে পারে। প্রীতমন্ত্রীর সঙ্গে আপনারা দেখলাম যেটা ঘরোয়া 23টা এবং 47টা আন্তর্জাতিক সূচি, বাফুফের সূচিতে প্রায় সময় এটাই অতীতে এই অভিযোগটা ছিল যে সূচি জটিলতা থাকে, বিভিন্ন সময় পিছিয়ে যায়। সুপার কাপের ব্যাপারটা বারবারই আলোচনায় আসছিল গত 3-4 বছর ধরে, সেগুলো পিছিয়ে যাচ্ছে। এই সূচি জটিলতা কাটানোর ব্যাপারটা কতটা আপনারা এগুলেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আসলে আলাপটা কি হলো? আমাদের সাথে ক্রীড়া মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। বেসিক্যালি উনি বলেছেন যে আগের যে টুর্নামেন্টগুলি হতো, শেরেবাংলা কাপ, সরোয়ার্দী কাপ, এইচ ভিত্তিক খেলাগুলি, তারপরে আমাদের যে চলমান ফুটবল লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার, এই খেলাগুলিকে যেন সবগুলি যেন চলমান আছে। আপনারা যদি আমাদের যদি 25-26-এর ক্যালেন্ডার যদি দেখেন একটিবার, যে আমরা এক বছরে কতগুলি খেলা করেছি, হ্যাঁ, কতগুলি খেলার আয়োজন করছি। এখন কিন্তু রানিং কিন্তু আন্ডার-17 চলতেছে। তো ফুটবল কিন্তু আমাদের এখন হিসাব করলে প্রতি মাসেই কিন্তু আমাদের কিন্তু খেলা মাঠে গড়াচ্ছে। তো আপনি যেটা বলছেন যে সেখানে হয়তো সময়ের কারণে হয়তো 2-1টা স্কিপ করতে পারে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেব উনি কিছুতে ছাড় দিতে রাজি না। যাকে যে টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হবে সেটা ফিনিশ করতে হবে। তো আমরা সেটাই আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আপনি জানতে চেয়েছেন যে না, আমরা আমাদের ক্যালেন্ডার মতো আমরা খেলাগুলি আমরা শেষ করার চেষ্টা করব। এবং উনি যেহেতু প্লেয়ার, উনি ন্যাশনাল টিমে খেলেছে, ফুটবল ফেডারেশনের অঙ্গন ওনার পরিচিত, ওনাকে তো কাউকে চিনাতে হবে না, উনি ইচ অ্যান্ড এভরিবডি সব কিছুই জানেন। তো উনি আমাদের সাথে খুব ফ্র্যাঙ্কলি আলোচনা করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপের আপনারা নিশ্চিতভাবে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নামে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য কথা বলছেন। একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে গেলে নিশ্চিতভাবে সেটা শুধুমাত্র জাতীয় স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকবে না, সেটাকে আরেকটু বেশি ছড়িয়ে দিতে হবে। যদিও বাংলাদেশের মাঠের সিচুয়েশনগুলো খুব বেশি সুখকর না, আমরা লিগ চলাকালে দেখেছি এমন অনেক মাঠ ছিল যেখানে বৃষ্টির পানি জমে গিয়ে বল এগোনো যাচ্ছে না। এইরকম বাফুফে কি এই মাঠগুলোকে সংস্কার করতে আগ্রহী কিনা এবং
যদিও মাঠগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে আইনত, বাংলাদেশে আইনত, কিন্তু সেটাকে বাফুফে নিজের আয়ত্তে এনে মাঠগুলোকে সংস্কার করবে এবং আরেকটু এগিয়ে নিয়ে যাবে। প্রসেসটা কি খুব বেশি লম্বা কিনা বাফুফের জন্য? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা কিন্তু যাদের হোম ভেন্যু তারা কিন্তু মাঠগুলি ঠিক করে। হ্যাঁ, যেমন কুমিল্লা স্টেডিয়াম মোহামেডানের হোম ভেন্যু, আবাহনীর হোম ভেন্যু, দুইটা দল মিলিয়ে কিন্তু মাঠকে কিন্তু যতটুকু পরিচর্যা করা যায় ততটুকু করা হয়। আপনি আন্তর্জাতিকে যেটা বললেন, আমাদের সিলেট স্টেডিয়ামে কিন্তু আন্তর্জাতিক খেলা করার মতো কিন্তু এখন সেটা উপযোগী করা হচ্ছে। তো সো আরও কিছু স্টেডিয়ামকেও আমরা জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ পরিষদ হাতে নিয়েছেন। আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় এবং আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ সহ ওনারা বসে ওনারা কোন কোন স্টেডিয়ামকে আরও উন্নয়ন করে খেলাকে আরও ব্যাঘাত করা হয় সেই জন্য ওনারা একসাথে ওনারা কাজ করবেন। এবং ওনারা আরও কিছু যারা স্টেডিয়াম আছে সেগুলি আলোচনা হয়েছে, সেগুলিকে কিভাবে আরও পরিচর্যা করে আরও লিগ করানো যায়, যে আন্ডার যে এইচ ভিত্তিক খেলাগুলি আছে সেগুলি যেন বিভিন্ন জেলায় করানো যায়, সেই জন্য সেটাও নিয়ে আলোচনা হয়েছে। আপনি অনূর্ধ্ব 15 যে বিভাগটা আছে এইচ ভিত্তিক যে সেখানকার চেয়ারম্যান ছিলেন, আর ভবিষ্যতে চেয়ারম্যান হওয়ার গুঞ্জন আছে। আপনি অ্যাকচুয়ালি এই যখন তৃণমূলে চলে যান এই মাঠগুলোকে নিয়ে এই প্লেয়ারদেরকে তুলে আনার প্রসেসটা, তখন তো মাঠ সংকটটা তো আপনাকেও বেশ ভোগায় বোধ করি। না, আমি আপনাকে বলি, আমি যে জোনগুলিতে খেলা করেছি আমাকে মাঠের জন্য এত বেশি আমাকে কষ্ট করতে হয়নি। যেমন আমি আপনাকে বলি, আমি কক্সবাজারে করেছি। হ্যাঁ, কক্সবাজারে সে সুন্দর আয়োজন হয়েছে। কুমিল্লা স্টেডিয়ামে করেছি, কুমিল্লা স্টেডিয়াম তো মোটামুটি রেডি আছে। তারপরে সিলেটে করেছি, সিলেট স্টেডিয়ামও সুন্দর আছে। জামালপুরে করেছি, জামালপুরেও আপনার ওরা সুন্দর আয়োজন করেছে, মাঠ একদম ওনারা নিজেদের অর্থায়নে ওনারা ঠিক করে নিয়েছেন। বরগুনা জেলা ক্রীড়া সংস্থা ওনারাও ঠিক করে নিয়েছেন, যখন যে জেলায় খেলা যায় ওই জেলার সংগঠনগুলি ওনারা কীভাবে মাঠকে প্রেজেন্টেশন করবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যাবে তাদের কাছে, সেটা নিয়ে লোকাল যে কাজ করে সেই ব্যাপারে আমি খুব খুশি ছিলাম। বিশেষ করে আমি আপনাকে একটা কথা বলি, চূড়ান্ত পর্বটা হয়েছিল নোয়াখালীতে। তো তখন সবাই বলেছিল এবং টিভিতেও নিউজ হয়েছিল যে নোয়াখালী স্টেডিয়ামকে খেলা চালানোর মতো উপযোগী না। আমি চ্যালেঞ্জ নিয়ে, আমার জেলা কিন্তু নোয়াখালী, আমার বাসা কিন্তু নোয়াখালী স্টেডিয়ামের সাথেই। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে এই 2 মাস পরিশ্রম করে নোয়াখালী স্টেডিয়ামকে একটা সম্পূর্ণভাবে না বললেও একটা পরিপূর্ণভাবে একটা খেলার উপযোগ করে গেছে, যার পরিপ্রেক্ষিতে এখন নোয়াখালী স্টেডিয়াম এখন সবাই গিয়ে ছবি তুলে। এবং কিছুদিন আগেও একটা সুপার কাপ টুর্নামেন্ট হয়েছে নোয়াখালীতে। তো আমি যখন ঈদে গেলাম তখন সবাই বলল যে এই মাঠটা আপনি ঠিক করে দেওয়ার কারণে আজকে আমরা এই মাঠে একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। তো আমি বলবো যে ফেডারেশনের দিকে না তাকিয়ে, হ্যাঁ, বা যারা জেলা ক্রীড়া সংস্থার আছেন আপনারাও কিন্তু লোকাল আর্থিক সহযোগিতা নিয়ে আপনার জেলার স্টেডিয়ামটিকে আপনারা কিন্তু সচ্ছল করতে পারেন। আপনার এই কর্মযোগ্যটা তো তাহলে বাফুফের লিগ কমিটির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ বাফুফের লিগ কমিটিতে আমরা যেভাবে দেখেছি যে মাঠগুলোর যে অবস্থা, আপনি তো বোধ করি লিগ কমিটিকেও একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন এই মাঠ সংস্কার করে, যদি এটাই অ্যাকচুয়ালি এইভাবে যদি কোনো হয়। লিগ কমিটি যে মাঠ সংস্কার করে না এটা কিন্তু ঠিক না। এখন আপনি দেখেন, যদি টানা 5-6 ঘন্টা যদি বৃষ্টি হয়, সেটা বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামে বলেন পানি উঠবেই, সে পানি নামতে কিন্তু একটু সময় লাগে। তো দেখা গেছে আমাদের কুমিল্লায় যে খেলাটা হয়েছিল, খেলার 2 ঘন্টা আগে হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে। তো সে পানিটা নিয়েই সবার কাছে একটু কনসার্ন হয়েছে। এবং বিদেশেও আপনি দেখেন, আমরা যখন হজ করতে যাই, আমি নিজেও দেখেছি উমরা হজ করার সময় বৃষ্টি হয়েছে, রাস্তায় কিন্তু পানি জমে গেছে, সে পানি কিন্তু আবার 1 ঘন্টা পরে নেমে গেছে। তো আমাদের দেশের কালচারটাও ঠিক সেম, কারণ আমাদের দেশটার ঋতুটাই কিন্তু সেরকম। হ্যাঁ, আমাদের যে লিগটা হয় এটা কিন্তু 2 পর্বে খেলা হয়, ফার্স্ট লিগ, সেকেন্ড লিগ। তো আমাদের একটা লম্বা সময়, তো আমরা বৃষ্টির সময়টা তখন কিন্তু কিছুটা পেয়ে গেলে তখন কিছুটা সমস্যা হয়। মজিবুর করিম ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো, নিয়ে ছোট্ট এখন মাঠে নিচে একটা বিরতি, ফিরছে ব্রেকের পরেই।
আমাদের সঙ্গে আছেন বাফুফের সদস্য মঞ্জুরুল করিম। মঞ্জুরুল করিম ভাই, আমরা মাঠ নিয়ে কথা বলছিলাম, আমরা ফুটবল, বাংলাদেশের জাতীয় ফুটবল নিয়ে কথা বলছি, আমরা নারী ফুটবল নিয়ে কথা বলছি, অনেকগুলো টপিকে চলে আসে। এই মুহূর্তে বাফুফের যে ব্যস্ততা, আমরা দেখলাম যে 2027 সালেও বেশ 23টি ঘরে এবং 47টা আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি আপনারা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্থাপন করছেন। বাফুফের জন্য এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জিং? আমরা জানি এই মুহূর্তে ফুটবলের যারা ভক্ত আছেন তাদের একটা বড় নজর পড়ে যায় বাফুফের দিকে, বাফুফে কি করছে না করছে। সোশ্যাল মিডিয়াতে ফুটবল নিয়ে বেশ অ্যাক্টিভিটি চলে, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে নেতিবাচক আলোচনাও আসে, অনেক ইতিবাচক আলোচনাও আসে। বাফুফের জন্য এই জিনিসটা কতটা চ্যালেঞ্জিং? আপনাদেরকে তো সব দিকটাই অ্যাকচুয়ালি ম্যানেজ করতে হচ্ছে। না, আমরা তো আসলে চ্যালেঞ্জ নিয়েই বাফুফেতে আমরা এসেছি। হ্যাঁ, তো আমরা সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা কিন্তু শুরু করতে পেরেছি বিদায়ে আজকে কিন্তু আমরা বাংলাদেশ ফুটবলের যে দর্শক আছেন, দেশে বলেন বিদেশে বলেন, আমরা কিন্তু মন জয় করতে পেরেছি। যদি সেই চ্যালেঞ্জ যদি জয় করতে না পারে তাহলে কিন্তু এতদিনে আমাদের অনেক ব্যর্থতার আমাদের কাঁধে এসে পড়তো। তো আমি মনে করি আমাদের এখন সেই চ্যালেঞ্জকে যেটা আছে সেটাকে আমরা ফেস করে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। টুর্নামেন্টগুলো যখন আমরা বলছি, আমরা দেখেছি বাফুফে বিচ সকারের কথা বলছে, নারী ফুটবলের কথা বলছে। এই ফুটবলের টুর্নামেন্টগুলো যেখানে যেখানে ভেন্যু সংকট আছে, এটার জন্য নেক্সট ইয়ারগুলোতে আপনাদের প্ল্যান কি? আপনারা কি ভেন্যুগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি কিভাবে আগাতে চান? আপনারা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এটা সত্যি কথা, আপনারা জাতীয় ক্রীড়া পরিষদ করছেন, কিন্তু একটা দীর্ঘসূত্রিতা তো থেকে যাচ্ছে বাংলাদেশের, এটা বছরের পর বছর ধরে চলছে না। আমাদের যে বাংলাদেশ লিগ যেটা হয় সেখানে কিন্তু আমাদের ভেন্যু সংকট যেটা আছে সেটা যৎসামান্য, এটাকে আমি মেজর তেমন কিছু বলি না। কারণ আপনার বসুন্ধরাতে খেলা হচ্ছে, প্লাস আমাদের এই কুমিল্লাতেও খেলা হচ্ছে, আমাদের সামনে যদি ঢাকা স্টেডিয়াম রেডি হয়ে যায়, হ্যাঁ, সেখানেও খেলা হবে। তো আমাদের ভেন্যু সংকট কাটানোর জন্য আমরা অচিরেই আমরা একটা ভালো একটা কাজ করার চেষ্টা করতেছি এবং আশা করি আমাদের এই সংকটটা কেটে যাবে। বাফুফেতে আপনি দীর্ঘদিন ধরে আছেন, আপনি তৃণমূলে কাজ করছেন। তৃণমূলে ফুটবলার যে উঠিয়ে আনার প্রক্রিয়াটা এখন হচ্ছে, আমাদের প্রচুর প্রবাসী ফুটবলাররা অনেক বেশি আগ্রহী হচ্ছেন তৃণমূল থেকে ফুটবলার উঠিয়ে আনাটা এবং প্রবাসী যারা আছেন তাদের সঙ্গে লিঙ্ক আপ করা, এই ব্যালেন্স করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যালেন্সিংয়ের ব্যাপারটা আপনারা বাফুফেতে কীভাবে দেখেন? যদিও এই জায়গাটা কোচের সঙ্গে অনেকখানি যুক্ত, কোচ কীভাবে ম্যানেজ করবেন সেই ব্যাপারটা থেকে যায়, কিন্তু বাফুফেরও তো একটা দায়িত্ব থাকে বোধ করি যে এই জায়গাটায় যেন লোকাল প্লেয়ারদেরকে যেন প্রবাসীদের সঙ্গে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, পারফরমেন্সের বিচারে যেন একই জায়গায় চলে আসতে পারে, সেই ধরনের একটা মেলবন্ধন তৈরি করা। আমি আপনার সাথে প্রথমে একটা জায়গায় দ্বিমত করতেছি, সেটা হচ্ছে যে প্রবাসী, আমি প্রবাসী শব্দটা ইউজ করতে রাজি না। হ্যাঁ, আমরাও এটাকে ইউজ করতে রাজি না। এই কারণে এটাকে বলতে যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার বলতে আপনি যদি বুঝেন যে ফ্রান্সের কথাই যদি বলেন, ওদের দেশীয় প্লেয়ার কয়জন আছে, ওইটাকে আমি বলি যে প্রবাসী ফুটবলার। ঠিক আছে, সৌদি আরব তারা প্রবাসী ফুটবলারদেরকে এনে তারা তাদের ফুটবলটাকে এগিয়ে নিচ্ছে। আমরা কিন্তু ওরকম কিছু করতেছি না। আমাদের যে প্লেয়ারগুলি আছে তারা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, ছোটোকালে বাংলাদেশেই ছিল। হ্যাঁ, ওই প্লেয়ারদেরকেই আমরা এখানে আমরা এনে খেলাচ্ছি। এখন সেটা যদি আমরা যদি ওরকম প্লেয়ার যদি পাই, তাহলে আমরা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার পেলে কেন আমরা খেলাবো না? আর এই আমাদের যে পাইপলাইন আছে, হ্যাঁ, আপনার যদি কম্পিটিশান যদি না থাকে তাহলে তো প্লেয়ার সৃষ্টি হবে না, আপনাকে কম্পিটিশানে থাকতেই হবে। এখন আমাদের প্লেয়ারদের ভিতরেও একটা কম্পিটিশান সৃষ্টি হয়ে গেছে অলরেডি, যে না, আমাদেরকে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বাইরে থাকে তাদেরকে বিট করে আমাদেরকে খেলতে হবে। তো এই প্রবণতা কিন্তু ভালো, তাতে হয় কি একটা স্পিরিট পাওয়া যায়। হ্যাঁ, তো আমি বলবো আপনাকে যেটা বলতে চাচ্ছেন আপনি, যে আমরা যে পাইপলাইন নিয়ে যেটা কাজ করতেছি, আজকে আপনাকে আমি বলি, হ্যাঁ, আমি কিন্তু আজকে থেকে কিন্তু এজ ভিত্তিক নিয়ে কাজ করি না। আমি 2012 সাল থেকে শুরু করেছি। হ্যাঁ, লম্বা পথ এবং সেখানে আমি 12, 13, 14 এই 3 বছর কিন্তু আমি আন্ডার 12, আন্ডার 13 এই দুইটা টিম নিয়ে 3 বছর পর পর আমি মালয়েশিয়ায় যাই। আমার সেই টিমের প্লেয়ার কিন্তু মোরসালিন, আমার সেই টিমের প্লেয়ার কিন্তু ফাহিম, আমার সেই টিমের প্লেয়ার কিন্তু আরাফাত, সেই টিমের প্লেয়ার কিন্তু আকাশ। এইভাবে অনেক প্লেয়ার বিপিএলও খেলেছে আগের এবং ন্যাশনাল টিমও প্রতিনিধিত্ব করেছে। তো আমি বলবো যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজ ভিত্তিক যে আয়োজনগুলি করতেছি,
হ্যাঁ, এবং পাইওনিয়ার লিগ যেটা শুরু হতে যাচ্ছে, আজকে সাব্বির ভাইরা কোথা থেকে আসছে, কানন ভাইরা কোথা থেকে আসছে, সেই পাইওনিয়ার লিগ থেকে। পাশাপাশি জেলা লিগ যদি আপনি না করেন, মানে এই আন্ডার 15, 12 বা 17 যদি আমরা যদি আয়োজন যদি না করি, তাহলে কিন্তু আমরা সারা দেশে খেলা ছড়া দিতে পারবো না। আমরা এই আয়োজনগুলি করতে পারছি বিদেয়, যতটুকু করতে পেরেছি আমি, হ্যাঁ, আমরা কিন্তু দর্শকের একটা সাপোর্ট পেয়েছি। তো এই আমরা ফুটবলটাকে শুধু জেলা না, আমরা উপজেলাও ছড়াছিড়ে দিতে পারি, সেটা আমরা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ব্যাপারে যথেষ্ট সজাগ। আন্ডার, আপনি বলছেন আপনি দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক টিম নিয়ে কাজ করছেন। বয়সভিত্তিক টিম নিয়ে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? এটা আমার জানা খুব আগ্রহ, বিকজ তৃণমূল থেকেই কিন্তু ওই গ্রামগঞ্জে সেই মাঠ থেকে কিন্তু এক একজন মানুষজন তৈরি হচ্ছে। যেমন আপনি বললেন যে মোরসারিনের কথা, আপনি ফাহিমের কথা বললেন, ঋতুপর্ণাদেরকে আমরা জানি কোনখান থেকে, ময়মনসিংহের কলসিন্দর থেকে আমাদের একটা ফুটবলের একটা প্রজন্মই উঠে এসেছে। তৃণমূলে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়? তৃণমূলে কাজ করার সবচেয়ে বড় আনন্দ কোথায়? হ্যাঁ, তৃণমূলের সবচেয়ে চ্যালেঞ্জটা হচ্ছে, আমি আপনাকে বলি, এখন যখন বিভিন্ন জেলায় যখন ট্রায়াল হয়, হ্যাঁ, এখন কিন্তু 40-50 জন আসে না, প্রায় 200 জনের মতো প্লেয়ার ট্রায়াল আসে। ওইখান থেকে জেলার যারা আছে ওনারা ট্রায়াল নিয়ে নেয়। এবং আমার কাছে খারাপ লাগে, তখন আমি একটা ট্রায়ালে গিয়েছিলাম, হ্যাঁ, আমি দেখেছি যে প্লেয়ারটা বাদ পড়েছে তার কান্না আমি নিতে পারিনি। এখন আমাকে তো একটা প্রক্রিয়ায় আসতে হবে, বা ওদেরকে একটা প্রক্রিয়ায় আসতে হবে, আমাদের কোচদেরকে, যে তাদের যে খেলার যে আগ্রহ, তাদের যে কান্না, এবং আমাকে এই 128 জন প্লেয়ার থেকে 36 জন প্লেয়ারকে আমার নিতে হয়েছে। তাহলে কোচদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে 10 দিন, যে এবং কতটুকু তাদেরকে অ্যানালাইসিস করতে হয়েছে। হ্যাঁ, আমি তো 50 জন নিলেই তো আমার হবে না, আমার তো একটা অ্যাকোমোডেশনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো এই জায়গাটা আমি খুব আনন্দ পাই, আর তারা খুব অবিডিয়েন্ট থাকে, এটা আমাকে খুব, তাদেরকে যেভাবে বলে তারা সেইভাবেই করে। বড়রা যে করে না তা কিন্তু না, বাট তারা খুব ডিসিপ্লিন হয়তো তারা থাকে, এবং তাদের আগ্রহটা খুব বেশি আমি পাচ্ছি। মজনুর করিম ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো। এখন মাঠে নিয়ে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। মুনসুফ ভাই, আমরা যেই জায়গাটাতে ছিলাম সেখান থেকে এবার একটু বেরোতে চাই, একটু আন্তর্জাতিক গণ্ডিতে আসতে চাই। একেবারে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় 2-3 দিন পরেই ফুটবল ওয়ার্ল্ড কাপে পর্দা উঠবে। বাফুফেতে আছেন, ফুটবলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার প্রেডিকশন, আপনি বলছিলেন আমাকে অফ ইয়ারে যে আপনার প্রেডিকশন গতবারও ঠিকঠাক ছিল, সেই বিশেষজ্ঞ মতামতটা এবার দিতে দেয়। কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখবেন? কাকে মনে হচ্ছে যে খুব এবার ওয়ার্ল্ড কাপটা তার হবে? এটা দিস ইজ মাই পার্সোনাল যে আমি যতটুকু দেখেছি বা আমার অ্যানালাইসিস যতটুকু এসেছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক আছে। তবে এবার বিশ্বকাপে আমি পর্তুগাল এবং স্পেনকে আমি আগিয়ে রাখতে চাই। তো বলবেন যে পর্তুগালকে কেন? পর্তুগালকে আপনি যদি একটাবার যদি চিন্তা করেন, আপনি যে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স কিন্তু 41, সে মাঠে থাকা কিন্তু একটা বিশাল ব্যাপার। তার সাথে এবার কে আছে নাম্বার 9, হ্যাঁ, তোমাস, তারপরে 10 নম্বরে কিন্তু বি সিলভা আছে, হ্যাঁ, ভিতিনিয়াদের মতো প্লেয়ার, তারা পিএসজি কে একটা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন, বেশ ভালো ভালো এনেছে। তারপর ডিফেন্সে কারা আছে? ডিফেন্সে আছে আপনার তোমাস আছে, দিয়াগো মতো প্লেয়ার, বেশ স্ট্রং। রুবেন দিয়াস আছেন, ম্যানচেস্টার সিটি। তো আমি হিসাব করেছি তাদের বয়স এবং তাদের পারফরমেন্স নিয়ে। এখানে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই কিন্তু একমাত্র একটু 41, কিন্তু তার যে পারফরমেন্স এখন, হ্যাঁ, আমি মনে করি সে মাঠে থাকলে এবছর পর্তুগাল একটা সুযোগ আছে ভালো জায়গায় যাওয়া। পর্তুগালের সঙ্গে আপনি স্পেনের নামটা বলেছেন, স্পেনকে কি একটু বেশি এজ দেওয়া যায় কিনা? স্পেনের যে স্কোয়াডটা আমরা দেখেছি, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, আপনি নিজে বলছেন আপনি আর্জেন্টিনা ফ্যান, বাট সেখান থেকে কেন স্পেন বা পর্তুগালের দিকে যাওয়া? আমি গেলাম, আমি সেটা যাওয়ার একটা মাত্র কারণ, আমি আর্জেন্টিনা এখনও আছি, বাট আপনি আমাকে বলতে কাকে আপনি প্রেডিকশন করতেছেন, তা আমি প্রেডিকশনের কথা বলেছি। হ্যাঁ, যে এখন এখানে আপনাকে বাস্তবতায় আসতে হবে। হ্যাঁ, যে স্পেনেও কিন্তু আপনার সেরকম
প্লেয়ারগুলি তারা কিন্তু খেলতেছে। হ্যাঁ, তো সো ভালো প্লেয়ার হলেই যে ভালো চ্যাম্পিয়ন হতে পারবে এমন কোনো কথা নেই। ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার আর সম্ভাবনা বলা যায়। তারপরে আপনার আর্জেন্টিনারও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, ব্রাজিলও হয়েছে। তো সো বিশ্বকাপ খেলার যে একটা যোগ্যতা বা যা বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো যে তাদের যে মাঠের যে টেকনিকগুলি, হ্যাঁ, এগুলি আর্জেন্টিনার এবং ব্রাজিলের যথেষ্ট সক্ষমতা আছে। বিশ্বকাপের আলাপটা যখন চলে আসে তখন একটা আক্ষেপও চলে আসে বাংলাদেশে। আমরা এর আগের যিনি সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন, তিনি তখন বলছিলেন যে তিনি ভিশন 2022 করেছিলেন যে কাতার ওয়ার্ল্ড কাপেই বাংলাদেশকে দেখা যাবে। তারপরে কাতার ওয়ার্ল্ড কাপের পর একটা আমেরিকা ওয়ার্ল্ড কাপ চলে আসছে। ফুটবল ওয়ার্ল্ড কাপের পরিধিটাও বড় হয়েছে, 32 দল থেকে 48 দল। সামনে ফিফার পরিকল্পনা আছে সেটাকে আরও এক্সপ্যান্ড করার। বাংলাদেশে ফুটবলের একটা জোয়ার আসছে। বাংলাদেশকে ফিফা ফুটবলে আপনি কবে নাগাদ দেখতে পাবেন বলে আপনি বিশ্বাস করেন? আমি কবে নাগাদ দেখতে পাবো, আমাদের এখন আপনি আমার বয়স দেখতে হবে। হ্যাঁ, আমার কি বয়স, আমার ফুটবল ফেডারেশনের আমি কবে থেকে আসছি। আমার যখন আরও কিছু ম্যাচ যাবে, আমি যদি এবার যদি এশিয়ানে কোয়ালিফাই করতে পারতাম তখন আমার একটা কিছু বলার মতো সুযোগ থাকতো। তারপরও বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, হ্যাঁ, সেটা আমরা যে কোনো সময় আশা করতেই পারি। সো আমরা তাই বলে তো আমরা ফুটবল হাল ছেড়ে দিচ্ছি না, আমরা তো একটা জায়গা যাওয়ার জন্যই আমরা চেষ্টা করতেছি। আর আপনি সালাউদ্দিন ভাইয়ের কথা বলছেন, অবভিয়াসলি উনি বড় মাপের প্লেয়ার, উনি কোন আঙ্গিকে বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, সেটা নিয়েও অনেক স্বপ্ন দেখা দোষের নয়, স্বপ্নের পেছনে কাজটা করতে হয়, স্বপ্নের পিছনে কাজটা করতে হয়। তো সো আমি বলবো যে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কর্মই বলে দিবে আমাদের ফলটা কী। ওয়ার্ল্ড কাপের যে উন্মাদনাটা বাংলাদেশের সবসময় চলে, প্লেয়ারদের বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের মধ্যেও একটা দেখে ওয়ার্ল্ড স্টেজে যাওয়ার জন্য সবার আগে এশিয়ানটা যাওয়া দরকার। এশিয়ান 2030-এর জন্য, এশিয়ানের জন্য বাংলাদেশ প্রিপারেশন নেওয়া শুরু করেছে। এই যে বাংলাদেশের ফুটবলের যে প্রিপারেশনটা, মানে আপনার যখন আপনি তো বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন দেশের গ্রাসরুট লেভেলের কাজগুলোকে আপনি দেখছেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশের সেই পথে এগুচ্ছে ধীরে ধীরে, যে অ্যাটলিস্ট একটা এশিয়ান স্টেজে কম্পিট করার মতো অ্যাবিলিটি বাংলাদেশের প্লেয়ারদের রেডি হচ্ছে? আপনাকে আমি বলি, আমি এবার বেশি কষ্ট পেয়েছি। আমি কিন্তু আমাদের প্রথম ম্যাচটা আমি এবং আমাদের কমিটির লোকজন আমরা ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছিল, প্রথম ম্যাচটাই আমরা শিলংয়ে দেখতে গিয়েছিলাম আমরা। তো ওই ম্যাচটা আমাদের জিতা ম্যাচ ছিল। তো আপনাকে আমি অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম ভাগ্য বলে একটা কথা আছে, সেই ভাগ্যটা কিন্তু এবার আমাদের প্রসন্ন ছিল না। তো সো আমরা টার্গেটে আছে যে আমরা ইনশাল্লাহ নেক্সট যে এশিয়ান কাপ আমরা কোয়ালিফাই করার মতো, কারণ আমরা এবার ইয়েতে গিয়ে আমরা ছিটকে গিয়েছি, একদম কাছাকাছি গিয়ে আমরা ছিটকে গিয়েছি। হ্যাঁ, তো সো আমাদের আশা থাকবে, আমরা ঢাকার মাঠেও কিন্তু আমরা শেষ মিনিটে আমরা গোল খেয়ে কিন্তু আমরা ছিটকে গিয়েছি। তো সো আমাদের সেই ভুলগুলি থেকে, সেই সাথে আমাদের আরও যে প্রচেষ্টা আছে ভালো প্লেয়ার সৃষ্টি করা দিয়ে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আগামীতে আমরা এশিয়ানে কোয়ালিফাই করব, এটা আমি আশাবাদী। মজিবুল করিম ভাই, অনেক লম্বা আলোচনা করলাম, বাংলাদেশের ফুটবলে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ সবই আলোচনা করলাম। এখন টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।